রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেছে। শনিবার এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী যুদ্ধে ব্যর্থতার কথা স্বীকার করেছে। 1998 সালে দায়িত্ব পালনের সময় নিহত ইরানি সাংবাদিক মাহমুদ সামেরির স্মরণে জাতীয় সাংবাদিক দিবস পালিত হয়। এ উপলক্ষে দেওয়া বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় তৃতীয় দফার যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সামরিক শক্তির পাশাপাশি ব্যাপক প্রচার ও গণমাধ্যম কার্যক্রম চালানো হলেও ইরানের ইসলামিক রিপাবলিককে পরাস্ত করা সম্ভব হয়নি বলে দাবি করেছে সংগঠনটি। আইআরজিসির ভাষ্য, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এখন ওয়াশিংটনের ব্যর্থতার বিষয়টি তুলে ধরছে এবং ট্রাম্পের যুদ্ধকে পরাজয় নিজের তৈরি ফাঁদ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত অচল অবস্থা, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং মার্কিন আধিপত্যের দৃশ্যমান দুর্বলতাকে সামনে এনেছে। বিবৃতিতে আরো বলা হয়, যুদ্ধবিরতি চুক্তিকে শুধু সংঘাত বন্ধের একটি উদ্যোগ হিসেবে দেখলে হবে না, বরং এটি মাটির বাস্তবতা ও ইরানের আলোচনার সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের নতি স্বীকারের দলিল। আইআরজিসি যুদ্ধের সময় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করা সাংবাদিকদের প্রশংসা করেছে। তাদের মতে, গোলা বর্ষণ ও সামরিক সংঘাতের মধ্যেও সাংবাদিকদের কাজ শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইআরজিসি বলেছে, এই সাংবাদিকদের ভূমিকা সাম্প্রতিক যুদ্ধ পর্বের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন যে কোনো আগ্রাসনে যে পক্ষই অংশ নেবে, ঘোষিত কারণ বা অজুহাত যাই হোক, তাকে আগ্রাসী হিসেবে বিবেচনা করা হবে। শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তিতে বলা হয়েছে, 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা 3 দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। সৌদি নেতৃত্বাধীন জোটকে ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনের নতুন আবরণ হিসেবে আখ্যা দিয়েছেন সানা। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ বলেন, অবরোধের জবাব অবরোধ নীতি অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, সৌদি আগ্রাসনের যে কেউ অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে যুদ্ধের পরিবর্তে ন্যায়সঙ্গত শান্তি ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের পথে ফেরার আহ্বান জানান তিনি। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো আঞ্চলিক বা বৈশ্বিক জোট ইয়েমেনিদের বৈধ অধিকার কেড়ে নিতে পারবে না। আনসারুল্লাহ নেতা মোহাম্মদ আল ফারাহ তুরস্ক, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোকে কোনো আগ্রাসনের রাজনৈতিক ঢাল না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সৌদি আরবের একটি সামরিক সমাবেশ কেন্দ্রকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি বাহিনীর ঘাঁটি ও সামরিক তৎপরতার উপর নজরদারির পর এই হামলা চালানো হয়। সারি বলেন, সৌদি সামরিক সদস্যদের অবস্থান, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পর সা আল জিন এলাকায় অবস্থিত সমাবেশ কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা হয়। তার দাবি, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং অভিযান ছিল সুনির্দিষ্ট ও কার্যকর। ইয়েমেনি মুখপাত্র আরও বলেন, সৌদি আরব যদি ইয়েমেনের উপর অবরোধ ও সামরিক চাপ অব্যাহত রাখে, তাহলে তার জবাব দেওয়া হবে। এক্ষেত্রে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল থাকবে, অবরোধের জবাবে অবরোধ এবং সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশ যেখানে থাকবে সেখানেই তার লক্ষ্যবস্তু করা। সারি সতর্ক করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ বজায় রাখতে সৌদি আরবের যে কোনো নতুন সেনা সমাবেশ বা সামরিক মোতায়েনের জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, সৌদি শিবিরে অবস্থানরত ইয়েমেনিদের অনেকে বিভ্রান্ত প্রতারিত হয়েছেন। তাদের সৌদি সামরিক ক্যাম্প ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। সারি সতর্ক করে বলেন, বিদেশি শক্তির উপর নির্ভরশীল পক্ষগুলোর হয়ে লড়াই করতে গিয়ে ইয়েমেনিদের যেন বিশ্বাসঘাতক সত্তাগুলোর জ্বালানি হতে না হয়। এই হুঁশিয়ারির মাধ্যমে ইয়েমেনি বাহিনী স্পষ্ট করেছে, সৌদি নেতৃত্বাধীন যে কোনো নতুন সামরিক পদক্ষেপকে তারা সরাসরি প্রতিরোধ করবে এবং উত্তেজনা বাড়লে পাল্টা হামলার মাত্রাও বাড়ানো হতে পারে।
ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স শুক্রবার জানিয়েছে শিয়া নেতা হাদি আল আমিরের অনুরোধে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পরিকল্পিত প্রতিশোধমূলক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। তবে এই সিদ্ধান্তকে হামলা বাতিল হিসেবে দেখার সুযোগ নেই বলে স্পষ্ট করেছে সংগঠনটি। এক বিবৃতিতে ইরাকের বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই জোট জানায়, শুক্রবার পরিচালনার কথা থাকা একটি পূর্ব পরিকল্পিত অভিযান আল আমিরের আহ্বান এবং কয়েকজন ইরাকি রাজনৈতিক নেতার অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। তারা সতর্ক করে বলেছে, শহীদদের রক্ত কোনো রাজনৈতিক সমঝোতার পণ্যে পরিণত হবে না। সংগঠনটি যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দুর্বল বা সতর্ক বিবৃতির মাধ্যমে ইরাকের সার্বভৌমত্ব পুনরুদ্ধার সম্ভব নয়। একই সঙ্গে তারা ইরাকি রাজনৈতিক নেতাদের নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এর কয়েক ঘন্টা আগে হাদি আল আমিরি, যিনি বাদর অর্গানাইজেশনের প্রধান এবং ইরাকের প্রভাবশালী শিয়া রাজনীতিকদের একজন, ইসলামিক রেজিস্ট্যান্সকে হামলার জবাব স্থগিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইরাকের বৃহত্তর স্বার্থ ধৈর্য ধরতে হবে এবং শহীদ ও আহতদের অধিকার কূটনৈতিক উপায়ে আদায়ের চেষ্টা করা হবে। এর আগে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসের কয়েকটি স্থাপনায় যুক্তরাষ্ট্র সৌদি হামলার অন্তত 20 জন নিহত ও 32 জন আহত হন। সৌদি আরব দাবি করেছিল ইরাক থেকে তাদের তেল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। তবে ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র সাবা আল নুমান শুক্রবার বলেন, সৌদি আরব এখনো তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইরাকের নিরাপত্তা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পিএমইউ দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এর বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, বরখাস্তদের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি গত ডিসেম্বর থেকে দায়িত্বে ছিলেন। অপরজন ছিলেন সংস্থাটির ইরান বিষয়ক বিভাগের প্রধান। প্রতিবেদন অনুযায়ী তারা ইরানের সরকার পতনের লক্ষ্যে তৈরি একটি ব্যর্থ অপারেশনাল পরিকল্পনার অন্যতম স্থপতি ছিলেন। পরিকল্পনায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইরানের অভ্যন্তরে বিদ্রোহ উস্কে দেওয়া এবং ব্যাপক গণবিক্ষোভ সৃষ্টি করার কথা ছিল। এর অংশ হিসেবে ইরাকের কুর্দিস্তান সীমান্তের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অবস্থানে ইসরায়েলি হামলার পর কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানে প্রবেশ করানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, মোসাদ ধারণা করেছিল এসব গোষ্ঠীর উত্তর পশ্চিম ইরানের কুর্দি শহরগুলোতে অগ্রসর হওয়া ব্যাপক জনবিক্ষোভের জন্ম দেবে। তবে ইরানের গোয়েন্দা সক্ষমতার কারণে পরিকল্পনাটি প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এদিকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের হামলা শুরু করে। হামলায় ইরানি সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয় এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা হয়, যাতে 168 শিশু ও শিক্ষক নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। যুদ্ধের সময় ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও মার্কিন বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। শেষ পর্যন্ত 40 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল। পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ইরানের সরকার পতনে ইসরায়েলের প্রত্যাশাকে অবাস্তব বলে অভিহিত করেন। 5 মাস পর ইরান সামরিক হামলা ও সরকার পতনের প্রচেষ্টা মোকাবেলা করে টিকে রয়েছে, যা তেহরানের সক্ষমতা অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। মিশরের শার্ম আল শেখে স্বাক্ষরিত চুক্তিকে যখন গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধের সম্ভাব্য ঐতিহাসিক অগ্রগতি হিসেবে স্বাগত জানানো হয়েছিল, তখন অনেকেই আশা করেছিলেন যে দীর্ঘ সংঘাতের অবসানের পথ খুলে যাবে। সেই চুক্তির প্রায় 10 মাস পর অবশেষে বোর্ড অব পিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের একটি বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে। এই রোডম্যাপের উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ, গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন এবং একটি নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট প্রশাসনের অধীনে গাজার পুনর্গঠন নিশ্চিত করা। কিন্তু বাস্তব পরিস্থিতি রোডম্যাপের প্রতিশ্রুতির সঙ্গে সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা পুরোপুরি বন্ধ হয়নি, বরং হামলার মাত্রা কিছুটা কমলেও নিয়মিত বিমান হামলা, গোলাবর্ষণ এবং প্রাণহানি অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের ইয়েলো লাইন আরও পশ্চিমে ঠেলে দিয়ে গাজার প্রায় 70% এলাকা কার্যত সামরিক নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ফলে 2 মিলিয়নেরও বেশি মানুষ ক্রমেই ছোট হয়ে আসা ভূখণ্ডে সীমাবদ্ধ জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। রোডম্যাপ প্রকাশের পর অনেকের ধারণা ছিল এবার হয়তো শান্তি প্রক্রিয়া এগোবে, কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার
প্রকাশ্যে জানিয়ে দেয় যে প্রকাশিত রোডম্যাপ ইসরায়েলের অবস্থানকে প্রতিফলিত করে না। নেতানিয়াহুর মুখপাত্র ঘোষণা করেন, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অথচ রোডম্যাপে স্পষ্ট করে বলা হয়েছে, সেনা প্রত্যাহার ও নিরস্ত্রীকরণ সমান্তরালভাবে ধাপে ধাপে সম্পন্ন হবে। এর পাশাপাশি ইসরায়েল আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আপত্তি তুলেছে। তারা চায় হামাসের কাছ থেকে সংগৃহীত অস্ত্র সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হোক, নতুন ফিলিস্তিনি প্রশাসনের তত্ত্বাবধানে সংরক্ষণ করা না হোক। একই সঙ্গে কাতার ও তুরস্ককে শান্তি পরিকল্পনার গ্যারান্টর রাষ্ট্র হিসেবে কোনো যাচাই বাছাই বা তদারকির ভূমিকা দেওয়ারও বিরোধিতা করছে তেল আবিব। এছাড়া আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী যে এলাকায় দায়িত্ব পালন করবে সেখানেও প্রয়োজনে ইসরায়েল যেন সামরিক অভিযান চালাতে পারে, এমন স্বাধীনতাও তারা বজায় রাখতে চাইছে। সমালোচকদের মতে এসব নতুন শর্ত মূল চুক্তির কাঠামোকেই পরিবর্তন করে দিচ্ছে। নেতানিয়াহু জোট সরকারের কট্টরপন্থী মন্ত্রীরাও রোডম্যাপের বিরোধিতায় সরব হয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মৌটিস এবং বসতি বিষয়ক মন্ত্রী ওরিত স্ট্রুক প্রকাশ্যে দাবি করেছেন, গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েন বন্ধ করতে হবে এবং রোডম্যাপ প্রত্যাখ্যানের জন্য মন্ত্রিসভায় ভোট অনুষ্ঠিত হওয়া উচিত। তাদের প্রধান আপত্তি, প্রকাশিত নথিতে ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে কূটনৈতিক লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষায় এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য অস্তিত্বগত হুমকি। আরও কঠোর অবস্থান নিয়েছেন নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি পুরো পরিকল্পনায় প্রত্যাখ্যান করে হামাস নেতাদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এতে স্পষ্ট যে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের একটি বড় অংশ রাজনৈতিক সমাধানের পরিবর্তে সামরিক কৌশলকেই অগ্রাধিকার দিচ্ছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই অবস্থানের পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে। আগামী অক্টোবরে ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বিভিন্ন জরিপে তার জনপ্রিয়তা আগের তুলনায় কমেছে এবং জোট সঙ্গীরা গাজা ইস্যুতে কোনো ধরনের আপোষ করলে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। ফলে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পরিবর্তে সময় ক্ষেপণ নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। ট্রাম্পের ব্যক্তিগত উদ্যোগেই 20 দফা পরিকল্পনা এবং বোর্ড অব পিস গঠিত হয়েছিল। হামাসের নিরস্ত্রীকরণের ঘোষণাকে তিনি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু পরিকল্পনার অন্যতম উদ্যোক্তা হওয়া সত্ত্বেও ইসরায়েলের ধারাবাহিক আপত্তি ও বিলম্ব কৌশলের বিরুদ্ধে এখন পর্যন্ত ওয়াশিংটনের দৃশ্যমান কোনো কঠোর অবস্থান দেখা যায়নি। বরং ইসরায়েলের নতুন শর্তগুলোর অনেকটাই কার্যত আলোচনার অংশ হয়ে উঠছে। অন্যদিকে হামাস ইতিমধ্যে গাজার প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দেয়া এবং নিরস্ত্রীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু সেই ছাড়ের পরও যদি চুক্তির শর্ত বারবার পরিবর্তন করা হয় তাহলে পুরো শান্তি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সব মিলিয়ে শার্ম আল শেখ চুক্তি এবং পরবর্তী রোডম্যাপ কাগজে কলমে শান্তির একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করলেও বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অনাস্থা, নতুন নতুন শর্ত আর পারস্পরিক অবিশ্বাস। গাজায় প্রতিদিন প্রাণহানি অব্যাহত থাকায় প্রশ্ন উঠছে, এই পরিকল্পনা কি সত্যি বাস্তবায়িত হবে নাকি এটি দীর্ঘসূত্রতার আরেকটি কূটনৈতিক নথি হয়ে ইতিহাসে স্থান পাবে? এর উত্তর অনেকটাই নির্ভর করবে যুক্তরাষ্ট্র কতটা দৃঢ়ভাবে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে এবং ইসরায়েলকে পূর্বসম্মত অঙ্গীকার মেনে চলতে কতটা চাপ প্রয়োগ করতে সক্ষম হয় তার উপর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের সময় প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার আওতায় নেতানিয়াহুকে গ্রেফতার করা উচিত এবং প্রায় সমান সংখ্যক বিশ্বাস করেন গাজায় তিনি যুদ্ধাপরাধ করেছেন। 1 দশক আগেও এমন জনমত কল্পনা করা কঠিন ছিল। এই পরিবর্তনকে অনেক বিশ্লেষক নেতানিয়াহু দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের ফল হিসেবে দেখছেন। তাদের মতে তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের উভয় প্রধান রাজনৈতিক দলের সমর্থনের প্রতীক হিসেবে ধরে রাখার পরিবর্তে ক্রমশ রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করেন, যার ফলে ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের দ্বিদলীয় ঐক্যমত দুর্বল হয়ে পড়ে। অতীতে ইসরায়েলের নেতারা সচেতনভাবে চেষ্টা করেছেন যাতে দেশটি কখনোই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ দলীয় রাজনীতির বিতর্কে পরিণত না হয়, কারণ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই ইসরায়েলকে কৌশলগত মিত্র হিসেবে দেখত এবং এই ঐক্যমত ছিল সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।
কিন্তু যুক্তরাষ্ট্রের শিক্ষালাভ এবং ওয়াশিংটনের রাজনৈতিক পরিবেশ সম্পর্কে গভীর ধারণা সত্ত্বেও নেতানিয়াহু বিশ্বাস করতে শুরু করেন যে রিপাবলিকানদের দীর্ঘমেয়াদী প্রভাবই ভবিষ্যতে ইসরায়েলের জন্য যথেষ্ট হবে। সেই ধারণা থেকেই তিনি ধীরে ধীরে ডেমোক্র্যাটদের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে রিপাবলিকানদের উপর নির্ভরশীল হয়ে পড়েন। এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে 2015 সালে, যখন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধিতা করে রিপাবলিকানদের আমন্ত্রণে মার্কিন কংগ্রেসে ইরানের পারমাণবিক চুক্তির বিরুদ্ধে ভাষণ দেন নেতানিয়াহু। অনেক রক্ষণশীলের কাছে এটি সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হলেও ডেমোক্র্যাটদের বড় একটি অংশ মনে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে একটি রাজনৈতিক পক্ষ বেছে নিয়েছেন। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নেতানিয়াহু একের পর এক বড় কূটনৈতিক সাফল্য অর্জন করেন। ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন, মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করেন, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করেন, ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং পশ্চিম তীরে বসতি নির্মাণ নিয়ে চাপ কমিয়ে দেন। এসব সাফল্য নেতানিয়াহুকে আরও আত্মবিশ্বাসী করে তোলে যে ডেমোক্র্যাটদের সমর্থন আর অপরিহার্য নয়। কিছু সমালোচকদের মতে এটি ছিল তার সবচেয়ে বড় কৌশলগত ভুল, কারণ একটি দীর্ঘস্থায়ী জোট কেবল এক প্রশাসনের উপর নির্ভর করে না, বরং তা প্রতিষ্ঠিত হয় শক্তিশালী প্রতিষ্ঠান, অভিন্ন মূল্যবোধ এবং বিস্তৃত রাজনৈতিক সমর্থনের ভিত্তিতে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এই সংকটকে আরও স্পষ্ট করে তোলে। প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের ব্যাপক চাপ সত্ত্বেও ইসরায়েলকে সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হতে সমর্থন দেন। তিনি যুদ্ধকালেই ইসরায়েল সফর করেন, দ্রুত সামরিক সহায়তা অনুমোদন করেন এবং জাতিসংঘে ইসরায়েলের পক্ষে অবস্থান নেন। কিন্তু একই সময় নেতানিয়াহু প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন, অস্ত্র সরবরাহ বিলম্বের অভিযোগ তোলেন, যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মানবিক সহায়তা প্রবেশের বিষয়েও মতবিরোধ সৃষ্টি করেন। অন্যদিকে গাজায় ব্যাপক বোমাবর্ষণ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা ধ্বংস এবং মানবিক সংকট আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ইসরায়েলি সরকারের কয়েকজন মন্ত্রী ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দেয়া, সম্মিলিত শাস্তি এবং দীর্ঘমেয়াদী সামরিক নিয়ন্ত্রণের পক্ষে বক্তব্য দেয় পরিস্থিতি আরও বিতর্কিত হয়ে ওঠে। যুদ্ধাপরাধের অভিযোগ আদালতে প্রমাণিত হবে কিনা তা ভবিষ্যতের বিষয় হলেও রাজনৈতিকভাবে বিশ্বজুড়ে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের জনমতের বড় পরিবর্তন ইতোমধ্যেই দৃশ্যমান। এর প্রভাব মার্কিন রাজনীতিতেও পড়ছে। ডেমোক্রেটিক পার্টির ভেতরে নিঃশর্ত সমর্থনের পরিবর্তে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার শর্তে সামরিক সহায়তা দেওয়ার দাবি জোরালো হচ্ছে। তরুণ ভোটারদের বড় অংশ এখন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে মানবাধিকার, দখলদারিত্ব ও বৈষম্যের প্রশ্ন হিসেবে দেখছে। কংগ্রেসের অনেক সদস্য আগের তুলনায় প্রকাশ্যে ইসরায়েল সরকারের সমালোচনা করছেন। একই সঙ্গে রিপাবলিকানদের মধ্যেও তরুণ রক্ষণশীলদের একটি অংশ বিদেশে নিঃশর্ত সমর্থনের নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। নেতানিয়াহুর বর্তমান জোট সরকারে উগ্র জাতীয়তাবাদী নেতাদের প্রভাব, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং গাজার ভবিষ্যৎ নিয়ে কোনো বাস্তবসম্মত রাজনৈতিক পরিকল্পনার অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে। সমালোচকদের মতে সামরিক শক্তি দিয়ে অবকাঠামো ধ্বংস করা বা সশস্ত্র গোষ্ঠীকে দুর্বল করা সম্ভব হলেও কেবল শক্তি প্রয়োগ করে ভূমি, সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে দীর্ঘদিনের জাতীয় সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়। রাজনৈতিক সমাধানের কোনো গ্রহণযোগ্য পথ না দেখিয়ে নেতানিয়াহু কার্যত দীর্ঘস্থায়ী সংঘাতকেই রাষ্ট্রনীতিতে পরিণত করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু স্বল্প মেয়াদে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করলেও তার রাজনৈতিক কৌশল ইসরায়েলের জন্য বহু দশক ধরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় আস্থা ও সমর্থনের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। সামরিক শক্তি প্রতিপক্ষকে নিরুৎসাহিত করতে পারে, কিন্তু একবার হারিয়ে যাওয়া রাজনৈতিক বিশ্বাস ও গ্রহণযোগ্যতা পুনর্গঠন করা অনেক বেশি কঠিন। তাই অনেকের মতে ভবিষ্যতে ইতিহাস যদি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রভাব কমে যাওয়ার সূচনা খুঁজতে চায়, তার কেন্দ্রবিন্দু হবে ওয়াশিংটনের নেয়া নেতানিয়াহুর রাজনৈতিক সিদ্ধান্তগুলো। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র জানিয়েছেন,
ওমানের সঙ্গে আলোচনায় একটি সমঝোতার সাধারণ কাঠামোতে পৌঁছানো গেছে, তবে চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি এখন উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে এই অগ্রগতির সামনে এলো। প্রণালীটি দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ পরিচালিত হওয়ায় এর নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখা আন্তর্জাতিক ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তায় নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। মক্কায় 3 দেশের নেতারা একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে 3 দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই প্রতিরক্ষার সমঝোতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধ কিংবা অন্য দেশের ভূখণ্ড সম্প্রসারণের লক্ষ্য রাখে না, তবে কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে ইরান নতি স্বীকার করবে না। তার বক্তব্যে একই সঙ্গে আলোচনার সুযোগ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা পাওয়া গেছে। সব মিলিয়ে একদিকে ইরান ওমান সমঝোতার সম্ভাবনা এবং অন্যদিকে সৌদি, তুরস্ক, পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি, দুটি ঘটনায় মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল কৌশলগত পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অঞ্চল থেকে সব বিদেশি শক্তিকে চলে যেতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইরানের সশস্ত্র বাহিনী, জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধ অক্ষের সাহসের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, আমেরিকা ও ইসরায়েলের পরাজয় এই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে বিদেশি শক্তি আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান কারণ। বেলায়েতের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো আঞ্চলিক দেশগুলো নিজেদের সহযোগিতার ভিত্তিতে গড়ে তোলার দাবি। অর্থাৎ ইরান চাইছে উপসাগরীয় মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্র সহ বাইরের সামরিক শক্তির উপর নির্ভরতা কমিয়ে নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াক। এর সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। ইরান বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত করার সক্ষমতাকে ইতোমধ্যে বড় ধরনের অর্থনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আইএফএম এর পোর্টওয়াচ তথ্য অনুযায়ী 2 আগস্ট শেষ হওয়া 7 দিনের হরমুজ দিয়ে প্রতিদিন গড়ে মাত্র প্রায় 4টি জাহাজ চলাচল করেছে, অথচ 2025 সালের একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় 90টি। একই সময়ে দৈনিক পণ্য পরিবহনের আনুমানিক পরিমাণ 45 লাখ টন থেকে কমে প্রায় 1,43,000 টনে নেমেছে, প্রায় 96% পতন। এটি সাময়িক কোনো সংকট নয়। ফেব্রুয়ারি 28 থেকে জাহাজ চলাচল ও পণ্য পরিবহন আগের বছরের তুলনায় ধারাবাহিকভাবে নিম্ন পর্যায়ে রয়েছে। ফলে প্রশ্ন এখন ইরান হরমুজ বাণিজ্য ব্যাহত করতে পারে কিনা তা নয়, বরং প্রশ্ন হলো এই নিয়ন্ত্রণকে কতটা কার্যকর রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করে তেহরান এবং কতদিন ধরে তা বজায় রাখতে পারে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, শিগগিরই 2 দেশের মধ্যে একটি সমঝোতা হতে পারে। চুক্তি হলে প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং এর বিনিময়ে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ তুলে দেওয়া হতে পারে। বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 1/5 আগে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। যুদ্ধের কারণে ইরান প্রণালীতে টোল আরোপ করে এবং অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলা শুরু করায় তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে ইয়েমেন ভিত্তিক হুথিরাও লোহিত সাগর ও এডেন উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্ক জানিয়েছে, এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং প্রতিরক্ষামূলক উদ্যোগ। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত থামাতেও কূটনৈতিক তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণে কোন কোন দেশ সেনা পাঠাতে পারে সে বিষয়ে লেবানন ও ইসরায়েল একটি সংক্ষিপ্ত তালিকায় একমত হয়েছে বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, সংলাপের মাধ্যমে ইরানের অধিকার আদায় করা সম্ভব হলে আলোচনার আপত্তি কেন। তার এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কেন্দ্রগুলোর মধ্যে কূটনীতি নিয়ে মত পার্থক্যের ইঙ্গিত দিচ্ছে।
ইরানের সঙ্গে 12 ও 40 দিনের যুদ্ধের অভিজ্ঞতা পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। যুক্তরাষ্ট্র এখনো বিপুল ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী হলেও সামরিক শক্তি প্রয়োগ করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ফলাফল নিশ্চিত করার সক্ষমতা নিয়ে সংশয় বাড়ছে। 40 দিনের যুদ্ধ তাই শুধু ক্ষেপণাস্ত্র হামলা, বিমান অভিযান কিংবা সামরিক ক্ষয়ক্ষতির হিসাব নয়, এর বড় তাৎপর্য হলো এটি অঞ্চলটির কৌশলগত হিসাব নিকাশে পরিবর্তন এনেছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে পশ্চিম এশিয়ায় তার সামরিক উপস্থিতির পক্ষে দুটি প্রধান যুক্তি দিয়েছে: নিরাপত্তা হুমকি মোকাবেলা এবং জ্বালানি সরবরাহ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ এই দাবির সঙ্গে বাস্তবতার বড় ধরনের বৈপরীত্য তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার পরও হরমুজ প্রণালী সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে এবং এর নৌপথ স্বাভাবিক রাখতে মার্কিন সামরিক শক্তি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ইরানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হিসাব পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তেহরানের সামরিক অবকাঠামো ও নেতৃত্বে বড় আঘাত এলেও দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাজনৈতিক আঞ্চলিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। একই সঙ্গে ইরানের আঞ্চলিক সম্পর্ক ও মিত্র নেটওয়ার্কও বিলীন হয়নি, বরং যুদ্ধ দেখিয়েছে এসব সক্ষমতা আঘাতের পরও পুনর্গঠিত হওয়ার সুযোগ রাখে। এই বাস্তবতা প্রমাণ করে সামরিক শক্তি দিয়ে পশ্চিম এশিয়ার জটিল রাজনৈতিক কাঠামোকে ইচ্ছেমতো পুনর্গঠন করা সম্ভব নয়। বরং মার্কিন সামরিক উপস্থিতি যদি নিরাপত্তার পরিবর্তে নতুন সংঘাত ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায়, তাহলে ওয়াশিংটনের মিত্রদেরও নিজেদের নিরাপত্তা নীতি নতুন করে মূল্যায়ন করতে হবে। ফলে পশ্চিম এশিয়ার সামনে এখন বড় প্রশ্ন: যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক উপস্থিতি কি সত্যি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করছে, নাকি সেটি সংঘাতের অন্যতম কারণ হয়ে উঠেছে? 40 দিনের যুদ্ধ এই বিতর্ককে আরো তীব্র করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আন্তর্জাতিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি পশ্চিম এশিয়া থেকে বিদেশি সামরিক ও রাজনৈতিক শক্তিকে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা এই অঞ্চলের দেশগুলোর নিজেদেরই রয়েছে। বেলায়েতি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর দৃঢ়তা, ইরানি জনগণের অবিচল অবস্থান এবং প্রতিরোধ আন্দোলনের সাহসিকতার কারণেই সাম্প্রতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরাজয় বিদেশি শক্তির উপস্থিতি নিয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ইরানের এই জ্যেষ্ঠ উপদেষ্টার মতে, পশ্চিম এশিয়া দীর্ঘদিন ধরে চলমান অস্থিতিশীলতা ও সংঘাতের অন্যতম প্রধান কারণ হল বিদেশি শক্তির সামরিক উপস্থিতি। তাই এই অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠায় বাইরের শক্তির উপর নির্ভরশীলতার পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক অভিজ্ঞতা আঞ্চলিক দেশগুলোর মধ্যে এই বিশ্বাসকে আরো শক্তিশালী করেছে যে নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি সেনা বা শক্তির প্রয়োজন নেই, বরং পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং অভিন্ন নিরাপত্তা কাঠামোর মাধ্যমে আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে। বেলায়েতের বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি, ইরানের সঙ্গে সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে তেহরান আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি শক্তির পরিবর্তে স্থানীয় দেশগুলোর নেতৃত্বকে গুরুত্ব দিতে চাইছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।